সরকারের যে নীতিমালা আছে, রাষ্ট্রের যে নীতিমালা আছে, এগুলো এতটা ভয়ঙ্কর, একজন মেধাবী তরুণের দ্বারা সম্ভব নয় এই নীতিমালাগুলো পূরণ করে তাকে উদ্যুক্ত হওয়ার। সেই স্বপ্নকে এই রাষ্ট্রই ধূলিসাৎ করে দিচ্ছে। বিগত 52 বছরে আওয়ামী লীগ, বিএনপি যেই ক্ষমতায় আসুক, কেউ এই জায়গাটি সংস্কার করেনি। এই চিন্তা করে আমি পড়াশোনা করব, সরকারি চাকরি করব, বেসরকারি চাকরি করব, আমি সাকসেস। তার লাইফে কোনো গোল নাই। সে একজন কর্মচারী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। একজন যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক ছাত্র হতে হলে চিন্তা করতে হবে আমি উদ্যোক্তা হব। বাংলাদেশে বর্তমানে কর্মমুখী পড়াশোনা, শিক্ষা ব্যবস্থার খুবই অভাব। আমরা সবাই চিন্তা করি অনেক বড় হব, অনেক পড়াশোনা করব। আমাদের গার্ডিয়ানরাও ভাবেন অনেক পড়াশোনা করাবেন আমাদেরকে, আমাদের ভাইদেরকে। কিন্তু দিন শেষে সেই পড়াশোনা যোগ্য ছাত্র কতটুকু হচ্ছে সেই বিষয়ে আমাদের একটু খেয়াল করতে হবে। বাংলাদেশে বর্তমানে কর্মমুখী পড়াশোনা, শিক্ষা ব্যবস্থার খুবই অভাব, একদম খুব অভাব। বাংলাদেশে অনেকেই চিন্তা করে আমি পড়াশোনা করব, সরকারি চাকরি করব, বেসরকারি চাকরি করব, আমি সাকসেস। আমি মনে করি একদম না, সে জিরো। তার লাইফে কোনো গোল নাই। সে একজন কর্মচারী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সেই জায়গা থেকে আমাদেরকে ফিরতে হবে। একজন যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক ছাত্র হতে হলে চিন্তা করতে হবে আমি উদ্যোক্তা হব। তার জন্য কে দায়ী? আমি মনে করি রাষ্ট্র দায়ী। আজকে বাংলাদেশের একজন উদ্যোক্তা তৈরি করবার জন্য রাষ্ট্রকে দায়ী নিতে হবে। এমনও ব্যক্তি আছে যার পুরো গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে, পুরো গ্রামের মধ্যে একাই সে এডুকেটেড, এছাড়া কেউ এডুকেটেড নয়। তাকে যদি সরকার সহায়তা করে কিভাবে করবে? সরকারের যে নীতিমালা আছে, রাষ্ট্রের যে নীতিমালা আছে, এগুলো এতটা ভয়ঙ্কর, একজন মেধাবী তরুণের দ্বারা সম্ভব নয় এই নীতিমালাগুলো পূরণ করে তাকে উদ্যুক্ত হওয়ার। সেই স্বপ্নকে এই রাষ্ট্রই ধূলিসাৎ করে দিচ্ছে। বিগত 52 বছরে আওয়ামী লীগ, বিএনপি যেই ক্ষমতায় আসুক, কেউ এই জায়গাটি সংস্কার করেনি। জুলাই গণঅভ্যুত্থান হলো, একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো। এই সরকার বলছেন তারা সংস্কার করবেন। আমি জানতে চাই আপনারা কি সংস্কার করেছেন এবং কি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেছেন, একটু জানতে চাই। প্রথম সংস্কার উচিত ছিল এই রাষ্ট্রকে ঢেলে সাজানোর জন্য আইন শৃঙ্খলাকে সংস্কার করা। দ্বিতীয় সংস্কার উচিত ছিল জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিল, তাদের, যাদের হাতে তারা খুন হলো, তাদের বিচার করা। দ্বিতীয় সংস্কার প্রয়োজন ছিল যারা আহত হলো, যারা বঙ্গুত্ব বরণ করলো, তাদের যথাযথ মূল্যায়ন করা। চতুর্থ সংস্কার প্রয়োজন ছিল উন্নত জাতি গঠনের জন্য শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা। এই সংস্কারগুলোকে যদি মূল্যায়ন করতেন, সেখানে যদি হাত রাখতো, তাহলে একটি উন্নত জাতি হতো। সামনের ভবিষ্যতে আর কোনো গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়তো বাংলাদেশে প্রয়োজন হতো না। কিন্তু আমরা দেখলাম না, পুরো উল্টো চিত্র। সরকার চাচ্ছেন নির্বাচন ডিলে হবে। আমরা রাজনৈতিক কর্মী, আমরা তো চাইবই নির্বাচন, এটা আমাদের স্বভাবগত অভ্যাস। কিন্তু এই যে দ্বিচারিকা মানে অবস্থান, এই অবস্থানে কেন ফেললো সরকার? তাদের তো নিজস্ব কোনো গোল নাই। কি সংস্কার তারা করতে চায়, কি করবে, সেই নিজস্ব কোনো গোল নাই। সেই জন্য তারা কোনো সংস্কার করতে পারছে না। তাই জাতি আজকে হতাশ। এই হতাশা থেকে আমাদেরকে বের করতে হবে। এখানে অনেক স্টেজে বড় বড় ব্যক্তি আছেন, সম্মানিত ব্যক্তি আছেন। আমি ওনাদের ছাত্রের থেকেও ছাত্র। আমি ওনাদের মাধ্যমে পৌঁছাতে চাই, ওই সকল ব্যক্তিদের কর্ণপ্রহরে পৌঁছাতে চাই যারা আজকে দায়িত্বে বসে আছেন, কিন্তু জাতির কাছে কমিটমেন্ট দেওয়া যেটা ছিল, সেই কমিটমেন্ট থেকে এখনো তারা মুখ ফিরিয়ে রাখছেন। আমি আর একটু সমালোচনা করতে চাই, কারণ সমালোচনা করাই আমার কাজ। যদি সমালোচনা না হয়, সমাধান হবে না। রেজওয়ানা হাসান নামে একজন উপদেষ্টা রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল স্যার আছেন, আমাদের দুইজন ভাই আছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া আছেন, নাহিদ আছেন। এই যে তারা মন্ত্রী পরিষদে বসেছেন, উপদেষ্টার চেয়ারে বসেছেন। কাদের রক্তের বিনিময়ে আজকে উপদেষ্টা হয়েছে? একটু কি ভেবে দেখেছেন? তারা কি কমিটমেন্ট দিয়ে আজকে উপদেষ্টার চেয়ারে বসেছেন? সেই কমিটমেন্ট গুলো আজকে কেন তারা ভুলে গেলেন? জানতে চাই এই জাতির কাছে। জাতি প্রশ্ন করে, একজন রিক্সা শ্রমিক কেন তার জীবন দিয়েছিল? তার সন্তান কোনো এক সময় শিক্ষিত হবে, উন্নত জাতি হবে, এদেশের জান্ডাকে উচ্চ মানে হাতে তুলে নিয়ে উচ্চাঙ্গে
প্রকাশ করবে, সেই জন্য একজন রিক্সা শ্রমিক তার জীবন দিয়েছিলেন। তাদের সাথে আর তাল বাহানা যেন না হয়। আমরা চাই আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় স্যার নুরুল আলম স্যার যে পদক্ষেপ গ্রহণ করেছে, বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, অঞ্চলে, গ্রামে, শহরে, প্রান্তরে, প্রত্যেকটি জায়গায় যেন এই শিক্ষার আলোকে ছড়িয়ে দেওয়া হয় এবং যথাযথ শিক্ষাকে সংস্কার করে কর্মমুখী এবং দেশকে বিশ্ব দরবারে তুলে ধরার মতো একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। সেই আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।